আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ফব টিভির যারা দেখছেন, এখন আমরা আবারও হাজির হয়েছি আমাদের সাপ্তাহিক প্রোগ্রাম, বিশ্লেষণধর্মী প্রোগ্রাম গ্লোবাল পালস অনুষ্ঠানে। প্রতিবারের ন্যায় এবারও আমাদের একজন অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা শুরুতেই তাকে পরিচয় করিয়ে দিব। আমাদের এই অনুষ্ঠানটি গ্লোবাল পালস নাম দেওয়ার কারণ হচ্ছে আমরা বিশ্ব এবং বাংলাদেশ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন স্বনামধন্য সাংবাদিক এবং এই মুহূর্তে যাকে আমি পরিচয় করে দিতে চাই যে রাজনৈতিক বিশ্লেষকও বটে। আমরা অনেকগুলো প্রোগ্রাম দেখেছি। আমাদের সেই প্রিয় মানুষ, চেঞ্জ টিভির প্রতিষ্ঠাতা, আহ, শিল্পী আমিরুল মোমিনিন মানিক ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ফব টিভিকে ধন্যবাদ। ফব টিভির পেছনে যারা যুক্ত আছেন সেই সব কলাকুশলীর প্রতিও আন্তরিক শুভেচ্ছা। যারা এই মুহূর্তে দেখছেন তাদের প্রতি নিরন্তর ভালোবাসা। জি ভাই, আজকে আসলে আমরা যে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব, এটা তেমনটাই আমরা বলেছিলাম দর্শকদেরকে। তো হঠাৎ করেই আমরা যেই একটা দুঃসংবাদ আমাদের মাঝে চলে আসলো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, উনি গুলিবিদ্ধ হয়েছেন এবং হয়তোবা তাকে হত্যার উদ্দেশ্যেই টার্গেট করা হয়েছিল। আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। এখন তার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা আপনার কাছে এটা একটু জানতে চাই যে নির্বাচনের তফসিল ঘোষণা হলো গতকালকেই। তো আজকে এমন একটি ঘটনা, সেটা বাংলাদেশের নির্বাচনে কতটুকু প্রভাব পড়তে পারে, এটা আপনি কি মনে করেন? খুবই উদ্বেগজনক একটা ঘটনা। শরীফ উসমান হাদী গণ অভ্যুত্থানের পোস্টার বয়। তিনি বিভিন্ন সময়ে মানুষের মনের কথাগুলো বলেছেন। বিশেষ করে গণ অভ্যুত্থানের পর তিনি যেভাবে গণ অভ্যুত্থানের চেতনাকে ধরে রাখবার প্রচেষ্টা চালিয়েছেন, অবশ্যই সাধুবাদ পাবেন। এই তরুণ তুর্কি আসলে যখন জুলাইয়ের সম্মুখ যোদ্ধারা নানাভাবে বিভ্রান্ত হচ্ছিল, তখন তিনি আসলে বাতি জ্বালিয়ে রেখেছিলেন জুলাইয়ের। তো সেই জন্যে তাকে আগে থেকেই টার্গেট করা হয়েছিল। আমরা যে ফুটেজ গুলো দেখলাম, কিছু তথ্য ইতিমধ্যে পাওয়া গেছে। সেগুলো পর্যালোচনায় এটা স্পষ্টই হয়েছে যে টার্গেট করা হয়েছিল দীর্ঘদিন ধরেই। সেই টার্গেট অনুযায়ী আজকে এই ঘটনাটি ঘটনা হলো। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। প্রধান নির্বাচন কমিশনার গতকালই এই ঘোষণাটি দিয়েছেন যে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর পুরো বাংলাদেশ আসলে নির্বাচনী উৎসবের মধ্যে প্রবেশ করার কথা। কিন্তু এরকম উদ্বেগজনক বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরে মানুষ কতটা নির্বাচন কমিশনের উপর আস্থা রাখবে, অবাধ সুষ্ঠু নির্বিঘ্ন নির্বাচন হবে কতটা, সেটা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের যে সক্ষমতার ঘাটতি আছে তা স্পষ্ট হয়ে উঠল। প্রত্যেক প্রার্থীর জন্য নিরাপত্তার দায়িত্ব দেওয়া উচিত নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কিন্তু সেটা কই? আমরা তো দেখলাম না। যদি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ধরনের কোনো ব্যবস্থা থাকতো যে প্রার্থীরা কোথায় প্রচারণায় যাচ্ছে, কোন স্থানে বা কি ধরনের প্রচারণা করছে, সেই অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদেরকে নিরাপত্তা প্রদান করা, তাহলে অধিকতর ভালো হতো। আমরা পরিবর্তিত নতুন বাংলাদেশে যে ন্যাক্কারজনক ঘটনা দেখলাম, টার্গেট করে কিলিং করা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর মধ্য দিয়ে শুধুমাত্র কমিশন নয়, বরং আমাদের পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা হানি হলো, পুলিশ প্রশাসনের সক্ষমতা প্রশ্নবিদ্ধ হলো। জি, জি। জি মানিক ভাই, আমরা একটা তথ্য পেলাম যে যারা এই হামলার সাথে যুক্ত, তারা আজ থেকে ২ সপ্তাহ আগে আগে হাদীর কাছে গিয়েছেন এবং তার সাথে বন্ধুসুলভ আচরণ করেছেন। এবং আমরা জানি যে শরীফ ওসমান হাদী অনেকটাই বন্ধুসুলভ এবং তিনি সবাইকে বুকে টেনে নেন। যেকোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের লোকই তার কাছে যাক, তার কাছে যদি তার প্রচারণা যুক্ত হতে চায়, তিনি যুক্ত করছেন। তো আমরা দেখলাম যে ইতোমধ্যেই কয়েকটা গণমাধ্যম খবর প্রকাশ করেছে যে তার সাথে গত ২ সপ্তাহ আগে তার প্রচারণা যারা ছিলেন, তাদের মধ্য থেকে দুজনই হয়তোবা তাকে গুলি করেছে। এটা সম্পর্কে আপনি কতটুকু জানেন বা? অনেকগুলো তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে তার প্রচারণার সঙ্গে থাকা দুজন ব্যক্তির নাম এসেছে। একজন ব্যক্তি মাস্ক পরা ছিল। বেশ কটি ছবিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। আমরা দেখলাম যে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়ের, তিনিও ফেসবুকে ভারতীয় কিলিং গ্রুপ এই ঘটনার সঙ্গে যুক্ত বলে তথ্য দিয়েছেন। তো এখন এই তথ্যগুলোকে যাচাই বাছাই ছাড়া অকাট্য বলা যাবে না। আবার শরীফ উসমান হাদীর
খুব নিকটজন যারা প্রচারণার সঙ্গে শুরু থেকেই যুক্ত ছিলেন, তাদের মধ্যে একজন বললেন যে সম্ভবত প্রচারণায় অংশগ্রহণকারী কেউ তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। তো এইসব ঘটনা যখন পরিপূর্ণভাবে উদ্ঘাটিত হবে তখনই আমরা বলতে পারবো। আগেই অনুমান নির্ভর কোনো তথ্য দিয়ে জি। আমরা নিশ্চিত হতে পারছি না। তবে এটা তো নিশ্চিতই করা যায় যে শরীফ ওসমান হাদির উপর হামলা করে লাভটা কার বা কোন পক্ষের? নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার পরে প্রার্থীরা মাঠে নেমে গেছেন, রাজনৈতিক দলগুলো প্রার্থিতা ঘোষণা করছেন। এইরকম একটা অবস্থায় যদি শরীফ ওসমান হাদির মতো জুলাইয়ের কণ্ঠকে স্তব্ধ করা যায়, তাহলে ভীতি তৈরি হবে। সারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি হবে। নির্বাচন বানচালের জন্যে একটা পথ তৈরি হবে। তো এই পথ তৈরি করে আসলে লাভ কার? লাভ হচ্ছে পতিত হুম, ফ্যাসিস্টদের, যারা দেশের ভেতর থেকে এবং দেশের বাইরে থেকেও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। কারণ নির্বাচনটি হলেই বাংলাদেশ একটি গণতান্ত্রিক অভিযাত্রার রেল লাইনে উঠে যাবে। আমরা গণতন্ত্রের বাংলাদেশ দেখতে পাবো দীর্ঘ ১৬ বছর পরে। ১৬ বছরে অনেকেই, অধিকাংশ মানুষ ভোট দিতে পারেননি। সবাই মুখিয়ে আছেন যে গণতান্ত্রিক ভোট ব্যবস্থার মধ্য দিয়ে প্রতিনিধি নির্বাচন করবেন। সেটাকে ভণ্ডুল করে দেবার জন্যেই এই ধরনের ঘটনার সূত্রপাত। শুধু তাই নয়, ভীতি সঞ্চার করা, নির্বাচনী কার্যক্রমকে ব্যাহত করা, সর্বোপরি এই যে স্বাভাবিক একটা পরিস্থিতি আছে সেটাকে অস্বাভাবিক করা। সুতরাং এটা বলা যাচ্ছে যে এর পেছনে ষড়যন্ত্র আছে, এর পেছনে সুপরিকল্পিত উদ্দেশ্য আছে, চক্রান্ত আছে। জি। আপনি যেমনটি বলছিলেন যে যারা নির্বাচনকে পেছাতে চায় বা যারা নির্বাচন চাচ্ছে না তারা হয়তো হামলা করতে পারে। হাদির বোনের একটা স্টেটমেন্ট আমরা পেলাম। যে তিনি বলেছেন যে তার ভাই এটা সবসময়ই ভীত থাকতো বা তিনি মানে আশঙ্কা করছেন যে হয়তোবা ভারতীয় অথবা আ মানে অন্য কেউ বা ফ্যাসিস্ট আপনি যেটা বললেন যে পতিত আওয়ামী সরকারের কেউ হয়তোবা এটা করতে পারে। শরীফ ওসমান হাদি নিজেও আশঙ্কা প্রকাশ করেছিলেন, যেভাবে তিনি এবং ধারাবাহিক তিনি এর হত্যার আগে হুমকি পাচ্ছেন। ৩০ টার হুমকি হত্যা পেয়েছেন, ৩০ টার মতো। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতেই আসলে যেটা হয়েছে যে এই ঘটনার সূত্রপাত হতে পারে বা এই ঘটনা ঘটতে পারে। ১ম বিষয় হচ্ছে যে তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। একেবারে কাছ থেকে গুলি করা হয়েছে, প্রশিক্ষিত শুটার গুলি করেছে। এভাবে জি, একটা চলন্ত রিকশায় বাইকে। পাশে বাইকে চড়ে গুলি করা দক্ষ শুটার না হলে আসলে সম্ভব না। তো প্রশিক্ষিত নিঃসন্দেহে বলা যায় ১ম বিষয়। ২য় বিষয় হচ্ছে এই যে ঘটনা, এর মধ্য দিয়ে একটা বার্তাও বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেয়া হলো। যে এই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের অথবা বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রিয় নেতাদের বা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময়ই ভূমিকা পালন করছে তাদের জীবন নির্বিঘ্ন নয়। তারা যেকোনো সময় আক্রান্ত হতে পারে, জীবনহানির ঘটনা ঘটতে পারে। এগুলো হচ্ছে আ মূল উদ্দেশ্য। আর শরীফ ওসমান হাদি নিঃসন্দেহে সাহসী একজন তরুণ। তিনি জানতেন যে তার জীবন বিপন্ন হতে পারে। কিন্তু তিনি অসীম সাহসে তার কর্মতৎপরতা চালিয়ে গেছেন, নির্বাচনী কার্যক্রম করেছেন। খুব সাদাসিধে ভাবে তিনি নির্বাচনী কার্যক্রম চালিয়েছেন তার কোনো নিরাপত্তা ছাড়াই বা বিশাল বাহিনী ছাড়াই। ফলে চক্রান্তকারীরা বা হত্যাকারীরা সহজেই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছে। যেখান থেকে তিনি রওনা হয়েছিলেন রিক্সায় চড়ে, বা এটা যদি রিক্সায় চড়ে না হতো, কোনো প্রাইভেট জি, কারে তিনি যেতে পারতেন, অথবা আ অন্য কোনো বাসেও যেতে পারতেন তার আরো আ বন্ধু-বান্ধব নিয়ে একসঙ্গে। তাহলে ঘটনা হয়তো এইভাবে ঘটতো না। কিন্তু মাত্র একজন সঙ্গীকে নিয়ে তিনি আরেকটি জায়গায় যাচ্ছিলেন রিক্সায় চড়ে। এটা ঝুঁকি তৈরি করেছে। এই ঝুঁকিরও আভাস তিনি পেয়েছিলেন। কিন্তু যেহেতু তিনি মনে করতেন যে জীবন মৃত্যুর মালিক আল্লাহ, সুতরাং যা হবার হবে, আমি আমার তৎপরতা চালিয়ে যাব। এইরকম একটা নতিজা তার মধ্যে আছে। ফলে আসলে আজকে চক্রান্তকারীরা প্ল্যান বাস্তবায়ন করতে পারল। কিন্তু আল্লাহর অসীম কুদরত যে এখনো তিনি জীবিত আছেন, তার মস্তিষ্ক যদিও কাজ করছে না, কিন্তু তার হার্ট এখনো সচল আছে। দেখা যাক, চিকিৎসকরা ধারাবাহিকভাবে চেষ্টা করছেন। এই মুহূর্তে এভার কেয়ারে নেয়া হয়েছে। এভার কেয়ারের চিকিৎসকরা নিবিড় পরিচর্যার মাধ্যমে যদি তাকে সুস্থ করে তুলতে পারেন, তাহলে আসলে সব আশঙ্কাই কেটে যাবে। আমরা সেটাই প্রত্যাশা করছি।
কিন্তু যেভাবে তার মাথার ভেতর দিয়ে গুলি ঢুকেছে, এটা খুবই সংকটাপন্ন অবস্থা, আশঙ্কাজনক ঘটনা। সুপার ক্রিটিক্যাল বলা যায়। এই অবস্থা থেকে ফিরে আসাটা সম্পূর্ণ আল্লাহর রহমত প্রত্যাশার ছাড়া আর আমাদের হাতে কিছু নেই করার। চিকিৎসকদের চেষ্টা, আল্লাহর রহমত সবকিছু মিলিয়ে আমাদের অপেক্ষা করতেই হবে। শরীফ ওসমান হাদী যত দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবেন, ততই আসলে দ্রুত আমাদের মনের মধ্যে যে একটা ব্যথা তৈরি হলো সেটা দূর হবে। পাশাপাশি প্রশাসনকে ৪৮ ঘন্টার মধ্যে এই অপরাধীদের খুঁজে বের করতে হবে। কারণ আমরা যে তথ্য পাচ্ছি যে সীমান্ত পেরিয়ে ইতোমধ্যে বেশ কটি স্নাইপার ইউনিট ঢুকে গেছে বাংলাদেশে। তারা টার্গেট কিলিং করবে। এখন নিশ্চয়ই ঢাকা, চট্টগ্রাম, খুলনা বা বড়, বড় বিভাগীয় শহরগুলোতে তারা অপারেশন চালাবে। টার্গেট করে, করে কিলিং করবে এবং স্নাইপাররা যেটা করে যে কিলিং করেই স্পট ত্যাগ করে। হিট অ্যান্ড রান পদ্ধতিতে তারা কাজ করে। যদি এই বিষয়গুলো আমাদের ধারণাগুলো সত্যি হয় তাহলে তো নিঃসন্দেহে ভয়াবহ ঘটনা। তো শুধুমাত্র শরীফ ওসমান হাদী জি, নয়, এই গণ অভ্যুত্থানের আরো যারা গুরুত্বপূর্ণ মুখ আছেন যেমন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, সাদিক কায়ুম আ দুঃখিত সাদিক কায়েম সহ আরো যারা ইতোমধ্যে জুলাইয়ের কারণে মানুষের মনে ঠাঁই করে নিয়েছেন, পরিচিতি পেয়েছেন, তাদের অনবদ্য ভূমিকা আছে, তারাও টার্গেটের মধ্যে থাকতে পারেন। এদের বাইরে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দও থাকতে পারেন। দেখুন তারেক রহমান দেশে ফিরবেন কিনা এটা নিয়েই একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। যার পেছনে নিরাপত্তা একটা অন্যতম কারণ। এখন এই ঘটনার পরে তারেক রহমানের দেশে ফেরাটা আরো শঙ্কার মধ্যে পড়ে গেল। নির্বাচন নিয়ে জি, একটা আশঙ্কা তো তৈরি হলোই যে সুষ্ঠু, অবাধ, নির্বিঘ্নে এই নির্বাচন সম্পন্ন করতে পারবে কিনা ইসি। জি। জি। আমিনুল মোমিন মানিক ভাই, আপনি যেমনটা বলছিলেন আরকি, যে এই যে আমাদের যে সাধারণ জনতার কাতারে আমাদের নেতারা যে আসার একটা মনোভাব, জুলাই অভ্যুত্থানের পর আমাদের যারা তরুণ নেতৃত্ব যারা আছেন, হাসনাত আব্দুল্লাহ সহ আপনি যাদের নাম বললেন, তারা সবাই সাধারণ মানুষের সাথে খুব সহজেই সাবলীলভাবে চলাফেরা করছে। তো বাংলাদেশের মানুষ বহির্বিশ্ব থেকে এটাই চায় যে দেখে, দেখে শেখা যেটা, যে আমরা বিদেশে দেখি যে আমাদের বিদেশি অনেক মন্ত্রীরা রেলে চড়ছে সাধারণ নাগরিকদের সাথে, বা রাস্তায় রিক্সায় ঘুরছে, হাঁটছে। সেক্ষেত্রে বাংলাদেশের পার্লামেন্টে যারা আছেন, সংসদ সদস্য যারা আছেন বা মন্ত্রী যারা আছেন, তারা কিন্তু কিছুটা সেফলি চলাফেরা করেন। বাট আমাদের এই জুলাই যোদ্ধা যারা আছেন, আ আপনি যাদের নাম বললেন, তারা তো স্বাভাবিকভাবে মানুষের সাথে চলে। তো এখন তারা যদি নির্বাচিত হয়, হওয়ার পরে তারা যদি সাধারণ মানুষের সাথে এভাবে চলতে চায়, এই যে আজকের যে ঘটনাটা, এটা কি আসলে এটা প্রতিবন্ধকতা কিনা? এবং এই আইন ঘটনাটাতে কি শৃঙ্খলা আপনি রক্ষাকারী আ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খুবই সজাগ থাকতে হবে। বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা সক্ষম। আমরা গণ অভ্যুত্থানের পরে যখন পুলিশ বাহিনীকে আবারও পুনর্জাগরিত করা হলো, তখনই আপত্তি তুলেছিলাম যে, যে পুলিশ বাহিনী জুলাই আগস্ট আন্দোলনের সময় জনগণের বিপক্ষে দাঁড়িয়ে বুকে গুলি করেছে, সেই ট্রমাটাইজ পুলিশ বাহিনী দিয়ে আবারও আইন শৃঙ্খলা রক্ষা কিভাবে করবে এই অন্তর্বর্তীকালীন সরকার। সেক্ষেত্রে আমাদের পরামর্শ ছিল যে বিশেষ জি, রেভলিউশনারি ব্রিগেড অথবা অন্য যে কোনো বাহিনী অথবা পুলিশ বাহিনী থেকে বাছাইকৃত সদস্যদের নতুন করে প্রশিক্ষণ দিয়ে মাঠে নামানো। সেগুলো কিন্তু হয়নি। আমরা সেই ট্রমাটাইজ পুলিশ বাহিনীকেই মাঠে নামালাম। যে বাহিনী জি, পুরোপুরি ট্রমা কেটে উঠতে পারল না। ফলে কি হলো যে প্রচুর মব হলো বাংলাদেশে। বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডেরও ঘটনা ঘটলো। জি, যারা জুলাই অভ্যুত্থান করেছেন তাদেরও অনেকে হত্যাকাণ্ডের মুখোমুখি হয়েছেন। এরকমও একটা ঘটনা ঘটেছে যে জুলাই অভ্যুত্থানের সময় একজন শহীদ হয়েছেন এক ভাই। তার কারণে জি, পরবর্তীতে সেই ভাইয়ের বাবাকেও হত্যা করা হয়েছে। যখন বোনটি প্রতিবাদ করেছে বা ভূমিকা পালন করেছে, তখন তাকে ধর্ষণ করা হয়েছে। পরে সেই বোন আবার আত্মহত্যা করেছে। মানে একটা ফ্যামিলির ১ম ছেলে শহীদ হলো, পরে বাবাকে হত্যা করা হলো এবং বোনকে ধর্ষণ করার পর সেই বোন আত্মহত্যা করল। তো কিরকম ট্র্যাজেডিক একটা ঘটনা। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এইসব বিষয়ে খুব একটা সজাগ বলে আমার মনে হয় না। খানিকটা উদাসীনই বটে।
তারা এইসব প্রয়োজনীয় কাজ বাদ দিয়ে এমন অপ্রয়োজনীয় কিছু সংখ্যক কাজে জড়িয়েছেন যেটা দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। জনগণের প্রত্যাশার উপর দাঁড়িয়ে জি, এই সরকার যে কাজগুলোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন বা জনগণ চেয়েছিলেন সেগুলো পূরণ হয়নি। আজকে খালি প্রত্যাশার বুদবুদ তৈরি করলে তো হবে না। প্রত্যাশার বেলুন যে সত্যিকার অর্থে ফাঁপা সেটা তো আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশন বলেই যাচ্ছে। আমি জি, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের কি সেই সক্ষমতা আছে? তিনি কি সারা বাংলাদেশ আসলে পরিদর্শন করে দেখেছেন কোথায় কোন নিরাপত্তা প্রয়োজন? বা সেই নিরাপত্তা দেয়ার মতো সক্ষমতা আমাদের পুলিশ বাহিনীর আছে? মাইক্রোফোন পেলাম আর বলে গেলাম যে সুষ্ঠু, অবাধ, ঐতিহাসিক নির্বাচন করব। এইসব কথার ফুলঝুরি দেওয়ার দিন শেষ। এবং সত্যিকার অর্থেই এরা একেবারেই অথর্ব। আর দেখুন যে নির্বাচন কমিশনের ভিতরেই একদিন ভয়াবহ একটা সংঘাত জি, বেঁধে গেল বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা এবং এনসিপির আতাউল্লাহর নেতৃত্বে। সেখানে পুলিশ উপস্থিত ছিল, প্রধান কমিশনারও উপস্থিত ছিলেন। কিছুই করতে পারল না পুলিশ। সংঘাত কিন্তু হয়ে গেল। কদিন জি, আগে আমরা ব্যারিস্টার ফুয়াদের উপর মব পরিস্থিতি দেখেছি। এর আগে পাবনায় বিএনপি জামাতের সঙ্গে সংঘাতের ঘটনাও আমরা দেখেছি। তো এত সব ঘটনা ঘটছে, এই নির্বাচনটি যখন মাঠে গড়াবে, প্রচারণায় যখন প্রার্থীরা নামবেন, তখন বিভিন্ন পক্ষ যে অস্ত্রবাজি করবে না, মাস্তানি করবে না, সংঘাতে জড়াবে না, সেটার নিশ্চয়তা কি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ প্রধান বা স্বরাষ্ট্র উপদেষ্টা বা প্রধান নির্বাচন কমিশনারই দিতে পারবেন? তো দিতে না পারলে তাদের কোন, কোন জায়গায় ঘাটতি আছে সেই ব্যবস্থাটি তো নিতে হবে। এখন দেখুন শরীফ ওসমান হাদী যদি কোন প্রার্থী না হতেন তাহলে আলাদা কথা ছিল। তিনি তো ঢাকা ৮ আসনের একজন প্রার্থী। যারা জি, ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো এই রাষ্ট্রের, নির্বাচন কমিশনের। কিন্তু সেটি তো আমরা দেখছি না। জি, সেই ব্যবস্থা আছে বলেও তো মনে হচ্ছে না। অস্ত্র উদ্ধারের কথা ছিল। সেই অস্ত্র উদ্ধার কার্যক্রম এখন প্রায় স্থবির আমরা দেখছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় পুলিশ বাহিনী যেভাবে মানুষের উপর চড়াও হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে থানাগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংসাবশেষ থেকে অনেক অস্ত্র কিন্তু কুচক্রীদের হাতে চলে গেছে। ইতোমধ্যে সীমান্ত পার হয়ে অস্ত্র এসেছে। তো এইগুলোর বিষয়ে সঠিক পরিসংখ্যান এবং এগুলো উদ্ধারের জন্য যে তৎপরতা, সেগুলোর ভয়াবহ ঘাটতি দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে। আমরা আসলে আশা জাগাতে চাইলেও আশা রাখতে পারছি না। এখন দেখা যাক আগামী ২ দিন বা ৩ দিনের মধ্যে যদি অপরাধীদের ধরতে পারে এই প্রশাসন, তবুও কিছুটা স্বস্তি পাবো আমরা। আর যদি ধরতে না পারে তাহলে নিশ্চিতই হয়ে যাব যে এটা আসলে দিয়ে হবে না। এরা অথর্ব, এরা আসলে অকর্ম, আ এরা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারবে না, নিরাপত্তাও দিতে পারবে না। সুতরাং নির্বাচনটি যে যথাযথভাবে করতে পারবে না, সেটা মোটামুটি আমরা সিউর হয়ে যাব। তবে নির্বাচন যেন না হয়, মানুষের মনের মধ্যে যেন শঙ্কা তৈরি হয়, কোন না কোনভাবে এটা যেন বানচাল হয়ে যায়, সেটাই তো আসলে প্রতিপক্ষ চাইছে। তো সেই জন্যে জি, আমরা নির্বাচন চাই। আমরা নির্বাচন হতেই হবে এমনটিই মনে করছি। কিন্তু যেন তেন নির্বাচন নয়। নির্বাচন হলো আর ভোট কেন্দ্রগুলোতে একদল আরেক দলের উপর হামলা করলো, মাস্তানি করলো। ভোট বাক্স দখল হয়ে গেল। ভোট কেন্দ্রে ভোট ছিনতাই হলো। প্রতিপক্ষকে বের করে দেয়া হলো। একে অপরের সংঘাতে জড়ালো এবং একটা ভয়াবহ কারচুপির নির্বাচন হলো। এইরকম নির্বাচন আমরা দেখতে চাই না। নির্বাচন হতে হবে এটা যেমন আমাদের প্রত্যাশা, একইভাবে এই নির্বাচনটি হতে হবে স্মরণকালের, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সংঘাতহীন। জি। জি, ধন্যবাদ আমিরুল মোমেন মানিক। আপনি চমৎকার বিশ্লেষণধর্মী কথা বলেছেন। আমি জানি যে আপনার সময় খুবই স্বল্প। অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিচ্ছেন। আমি সর্বশেষ একটা প্রশ্ন রাখতে চাই। আমি যতটুকু জানি যে ঢাকা ৮ আসন অর্থাৎ যে আসন থেকে শরীফ ওসমান হাদী সাহেব নির্বাচন করছেন, আপনি সেই আসনের একজন ভোটার। সাধারণ ভোটার হিসেবে আপনি সেখানে বসবাস করছেন। তো আপনাকে যদি বলা হয় যে ওখানে আরো বিভিন্ন দলের প্রার্থীরা রয়েছেন। তো এই যে শরীফ ওসমান হাদীর যিনি দাঁড়ালেন বা আজকে আহত হলেন, গুলিবিদ্ধ হলেন। তো উনার জনপ্রিয়তাটা আপনার এলাকাতে কেমন? ওই আসনটিতে আপনি নিজে বুঝতে পেরেছেন কিনা এরকম কোনো কিছু আপনার জানা আছে কিনা? রাজধানীতে আসলে প্রার্থীদের জনপ্রিয়তা কেমন
সেটা জরিপ ছাড়া এখন সেভাবে বলা যায় না। কিন্তু এটা তো বলা যায় যে শরীফ ওসমান হাদির প্রতি ভোটারদের সহানুভূতি আছে। কেন? তিনি স্বতন্ত্র দাঁড়িয়েছেন। জুলাইয়ের জি, গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি, দুর্দান্ত সাহসী। তার অঢেল টাকা নেই, কর্মী বাহিনীও নেই। কিন্তু কিছু না থাকার পরেও তিনি জনগণের কল্যাণে কাজ করতে চাচ্ছেন। রাজপথে নেমে গেছেন। ঘরে, ঘরে যাচ্ছেন। ভোটারদের কাছে তার মনের কথা বলছেন। ফলে আমরা কি দেখতে পাচ্ছি যে তাকে ভোটাররা বা নগরবাসী বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে। তার পকেটে টাকা গুঁজে দিচ্ছে। রাস্তায় জি, গেলে নিম্নবিত্ত মানুষ তাকে উপহার দিচ্ছে। এইসব দৃশ্যাবলী দেখে এটা তো ঠাহর করা যায় যে শরীফ ওসমান হাদী মানুষের মনের মধ্যে একটা আশা তৈরি করতে পেরেছেন বা স্ফুরণ জাগিয়েছেন। আমি সকাল বেলাতেই শরীফ ওসমান হাদীর একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে তিনি ব্যাখ্যা দিচ্ছিলেন যে কত টাকা পেয়েছেন গত ১০ দিনে, কিভাবে ব্যয় হয়েছে। তো প্রার্থীরা তো এই ধরনের বিবরণ কখনোই দেন না। সেক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম শরীফ ওসমান হাদী। শরীফ ওসমান হাদী এখান থেকে জিততে পারবেন না পারবেন না। এটা সময়ের ব্যাপার। মানে নির্বাচন যখন হবে তখন আসলে স্পষ্ট হবে। কিন্তু তার বিভিন্ন তৎপরতা যে মানুষের মনের মধ্যে নতুন আশা তৈরি করেছে এবং ব্যতিক্রমী, এটা তো নিঃসন্দেহেই বলা যায়। এই ধরনের তরুণরা যদি দেশ গড়ার কাজে সুযোগ পায়, তাহলে আশা করা যায় ভালো কিছু হতে পারে। এখানে বিএনপির ডাকসাইটে নেতা মির্জা আব্বাস রয়েছেন। এখানে জামাতের পক্ষ থেকে ডক্টর হেলাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরো স্বতন্ত্র প্রার্থীরা আছেন। এর মধ্যে শরীফ ওসমান হাদী যদি তার এই প্রচারণাটি ধরে রাখতে পারতেন ফেব্রুয়ারি পর্যন্ত, তাহলে নিশ্চয়ই একটা জি। বড় চ্যালেঞ্জ তৈরি করতেন অন্য প্রার্থীদের জন্যে। শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারতেন। কিন্তু দেখুন, আজকে আক্রান্ত হবার পর কবে তিনি সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারবেন, এটা একেবারে অনিশ্চিত। বলাই যাচ্ছে না। তো খুবই দুঃখজনক ঘটনা। তার মতো একটা কণ্ঠস্বর নিভে যাওয়া মানে জুলাইয়ের একজন মুখপাত্র স্তব্ধ হয়ে যাওয়া। তিনি ইনকিলাব মঞ্চ করেছেন। আবার এই ইনকিলাব মঞ্চকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার জন্য তিনি অফিস নিয়েছেন। সেটাকে একটা ইনস্টিটিউটে রূপান্তর করবার জন্যে তার চেষ্টা আমার কাছে ভালো লেগেছে। তিনি একদিন চেঞ্জ টিভিতে এসেছিলেন। আমাদের রিপোর্টার যখন তাকে সম্মানী দিতে চেয়েছিল বা জি, দিচ্ছিল, তিনি কোনোভাবেই সেটা গ্রহণ করেননি। তার মধ্যে সাধারণ অনেকগুলো নম্রতা এবং সাধারণ আকর্ষণীয় আচরণ আছে, যেটা আসলে ছড়িয়ে গেলে মানুষকে অবশ্যই আকৃষ্ট করবে বলে মনে করি আমি। তো আমরা দোয়া করছি এখন। এখন তো জি। আ নিশ্চয়ই ২-১ দিনের মধ্যে তার ফিরে আসাটা আ দোয়া ছাড়া তো আর কোন প্রত্যাশা নেই। ফিরে জি, আসাটা খুবই চ্যালেঞ্জিং বিষয়। বা ফিরে আসবে কিনা সেটা বলা যাচ্ছে না। তার যে ক্রিটিক্যাল অবস্থা সেখান থেকে উত্তরণের জন্য সময়ও লাগবে। তবে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ভয়াবহভাবে আহত হবার পর যেভাবে আবার ফিরে এলেন, প্রত্যাশা করছি এবং প্রতিনিয়ত দোয়া করছি যে শরীফ ওসমান হাদী আল্লাহর রহমতে আবারও ফিরে আসবেন এবং প্রচারণা চালিয়ে তিনি মানুষের মাঝে জাগরণ তৈরি করতে পারবেন। ইনশাআল্লাহ। জি, আমরা খুবই সুন্দরভাবে আপনার কথা শুনলাম এবং আমরা এই অনুষ্ঠান থেকে আমি, আপনি এবং আমাদের দর্শক যারা দেখছেন, আশা করছি যারা জুলাইকে ধারণ করে, লালন করে তারা সবাই দোয়া করছে শরীফ ওসমান হাদীর জন্য যাতে তিনি আমাদের মাঝে আবারও ফিরে এসে আবারও রাজনীতির মাঠে থাকেন এবং তার নির্বাচনী প্রচারণায় আবার মুখর হয়ে উঠুক ঢাকা ৮। সেটাই আমরা দেখতে চাই। আল্লাহ আমাদের দোয়া কবুল করুক। যে আমাদের আজকের এই গ্লোবাল পালস অনুষ্ঠানে অর্থাৎ ফব টিভি নিবেদিত গ্লোবাল পালস অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আ আপনাকে অনেক, অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আশা করছি যে আমরা পরবর্তীতেও ইনশাআল্লাহ আপনার মূল্যবান সময় থেকে আমরা আবারও কিছু সময় নিব চেয়ে। আ তো দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন ফব টিভি নিবেদিত গ্লোবাল পালস অনুষ্ঠানটি। আজকের আমাদের বিষয় ছিল আ শরীফ ওসমান হাদীর যেই আ আ খবরটি আমরা পেয়েছি, দুঃসংবাদটি সেটা নিয়ে আমরা একটু বিশ্লেষণধর্মী আলোচনা করলাম। এখানে আমাদের অতিথি অনেকগুলো বিষয় আ জুলাই যোদ্ধাদের জন্য পরামর্শ যেমন দিয়েছেন, তিনি সরকারের পক্ষ থেকে বা সরকারকে পরামর্শ দিয়েছেন কি করা দরকার বা এটার দায়টা কতটুকু সরকারের উপর যায়। তো আমরা তার কাছ থেকে বিদায় নিচ্ছি। আ আ জি, আপনি ভালো থাকবেন। আমি মানিক এবং আমাদের দর্শকদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।